স্ক্রিনে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন তার নাম ডায়ার ওলফ, বাংলাতে যাকে বলে ভয়ানক নেকড়ে। পৃথিবী থেকে এই প্রাণীটি বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু একদল বিজ্ঞানী তারা গবেষণা করে এই প্রাণীটিকে আবার পুনরুজ্জীবিত করেছে। আজ থেকে প্রায় 13,000 বছর পূর্বে এই প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। কী কারণে বিলুপ্ত হয়ে যায় এর পিছনে রহস্য আজকে আমরা জানবো, তো ভিডিওটি দেখতে থাকুন। প্রাগৈতিহাসিক শিকারী নেকড়ের প্রজাতি, যা প্রায় 13,000 বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। ডায়ার ওলফ মূলত উত্তর আমেরিকা থেকে এসেছে। এটি হিমযুগে দাপিয়ে বেড়ানো এক প্রাগৈতিহাসিক শিকারী প্রাণী ছিল। ডায়ার ওলফের আবিষ্কারের প্রক্রিয়া শুরু হয় প্রায় 13,000 বছর পুরনো জীবাশ্ম থেকে প্রাচীন ডিএনএ সংগ্রহের মাধ্যমে। এখন প্রশ্ন আসতে পারে, জীবাশ্মটা কি? জীবাশ্ম হচ্ছে যখন কোনো প্রাণী বা উদ্ভিদ মারা যায় এবং তার দেহ মাটি বা কাদার নিচে চাপা পড়ে যায়, তখন দীর্ঘ সময় ধরে খনিজ পদার্থ তার দেহে জমা হয়ে তা পাথরের মতো শক্ত বস্তুতে পরিণত হয়, আর এই বস্তুকেই বলা হয় জীবাশ্ম। এটি দুই ধরনের হয়, দেহ জীবাশ্ম, চিহ্ন জীবাশ্ম। দেহ জীবাশ্মের মধ্যে যেমন হাড়, দাঁত, খোলস, মাথার খুলি, এই ধরনের যে সকল কিছু পাওয়া যায় সেগুলোকে বলা হয় দেহ জীবাশ্ম। আর চিহ্ন জীবাশ্মের মধ্যে রয়েছে যেমন পায়ের ছাপ, গর্ত, বিষ্ঠা ইত্যাদি। সবচেয়ে বিখ্যাত জীবাশ্ম হচ্ছে টারপিডস। টারপিড আসলে প্রাকৃতিক পিচ বা তার, যা প্রাণীদের ফাঁদে ফেলে রাখত। ডায়ার ওলফ শিকারের লোভে সেখানে গিয়ে নিজেরাই আটকে পড়ত। এখানে 4,000টিরও বেশি ডায়ার ওলফের জীবাশ্ম উদ্ধার হয়েছে। এসব জীবাশ্ম বিশ্লেষণ করে তাদের শারীরিক গঠন, খাদ্যাভ্যাস, রোগ, এমনকি দলগত আচরণ সম্পর্কেও জানা গেছে। ডায়ার ওলফ সাধারণত একা থাকতে পছন্দ করত এবং মানুষের উপস্থিতিতে দূরত্ব বজায় রাখত, যা তার ভয়ঙ্কর প্রকৃতির পরিচয়। তারা সমাজবদ্ধ শিকারী হলেও সম্প্রতি পুনরুজ্জীবিত শাবক থেকে জানা গেছে যে মানুষের থেকে দূরে থাকতে চায় এবং খুব বেশি সামাজিক নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইহো ও ইদাহো থেকে তুষার যুগের ডায়ার ওলফের দাঁত, কলি এবং কানের হাড় উদ্ধার করা হয়। এই জীবাশ্ম থেকে প্রাপ্ত ডিএনএ সিকোয়েন্সিং করে ডায়ার ওলফের জিনোমের তথ্য পুনরুদ্ধার করা হয়। ডায়ার ওলফের জীবন চরিত্র সম্পর্কে জানা যায় যে এটি ছিল একটি বৃহৎ ও শক্তিশালী মাংসাশী প্রাণী, যা প্রায় 12,500 থেকে 9,500 বছর আগে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন পরিবেশে বিচরণ করত। এর ওজন প্রায় 60 থেকে 70 কেজি পর্যন্ত হতে পারত এবং দাঁতের আকৃতি ধূসর নেকড়ের থেকে বড় ও শক্তিশালী ছিল। বেশি পরিমাণে ঘষা খাওয়া, হাড় ভাঙতে পারার ক্ষমতা ছিল তাদের দাঁতে। একে বলে হাইপার কার্নিভারাস অ্যাডাপ্টেশন, যা প্রমাণ করে তারা বড় এবং কঠিন শিকার খেত। ডায়ার ওলফের বাসস্থান ছিল বিভিন্ন ধরনের পরিবেশে, যেমন ঘাস জমি, বিরান ভূমি, পার্বত্য এলাকা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2,255 মিটার উচ্চতায় অবস্থিত ছিল। সংক্ষেপে বলতে গেলে ডায়ার ওলফ ছিল শক্তিশালী, বড় মাপের একাকী বা ছোট গোষ্ঠীতে শিকারী প্রাণী, যা বিভিন্ন পরিবেশে বিচরণ করত এবং তার জীবনযাত্রা ছিল হিমযুগীয় আমেরিকা বড় বড় শিকারীদের মধ্যে অন্যতম। এত ভয়ঙ্কর আর শক্তিশালী হওয়ার পরেও বিলুপ্ত হয়ে যায় এই প্রাণী, কিন্তু কেন? চলুন জেনে নেই এর পেছনের রহস্য। ডায়ার ওলফের বিলুপ্তির প্রধান কারণ হিসেবে ধরা হয় জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট এবং মানুষের আগমনজনিত প্রতিযোগিতা। প্রায় 13,000 বছর আগে বরফ যুগের অবসান ঘটার সঙ্গে সঙ্গে পরিবেশে ব্যাপক পরিবর্তন আসে। বিশেষ করে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন এর মতো গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে যায়, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং শুরু হয় এবং বরফ গলতে থাকে। একই সময়ে মানুষের বিস্তার বৃদ্ধি পায়। সে সময় মানুষ শিকার করত, যার ফলে মানুষের সাথে ডায়ার ওলফের প্রতিযোগিতা শুরু হয়। প্রধান শিকারী প্রাণী এবং বাসস্থান সংকুচিত হয়। একে পরিবেশের পরিবর্তন, দ্বিতীয়ত শিকারের অভাব, যা ডায়ার ওলফের খাদ্য ও অস্তিত্বের জন্য চাপ সৃষ্টি করে। এইসব কারণ মিলিয়ে ডায়ার ওলফ ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যায়। ডায়ার ওলফকে মানুষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পুনরুজ্জীবিত করেছে যুক্তরাষ্ট্রের কোলোসাল বায়োসায়েন্স নামে একটি বায়োটেক কোম্পানি। তারা প্রায় 13,000 বছর পুরনো ডায়ার ওলফের দাঁত ও কানের হাড় থেকে প্রাচীন ডিএনএ সংগ্রহ করে। এই প্রাচীন ডিএনএ থেকে ডায়ার ওলফের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং করে, অর্থাৎ ডিএনএ এর বেসের ক্রম নির্ধারণ করে। আধুনিক ধূসর নেকড়ের জিনোমের সাথে ডায়ার ওলফের জিনোমের মিল অমিল বিশ্লেষণ করে ধূসর নেকড়ের জিনোমের ডায়ার ওলফের জিন স্থানান্তর বা প্রতিস্থাপন করে,
যাতে ডায়ার ওলফের বৈশিষ্ট্যগুলো ফিরে আসে। এই জিনগত পরিবর্তনগুলো CRISPR-Cas9 প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা হয়। এই সংশ্লিষ্ট জিনগত তথ্য ব্যবহার করে ল্যাবরেটরিতে ধূসর নেকড়ের কোষে ডায়ার ওলফের জিন প্রবেশ করিয়ে শাবক জন্ম দেওয়া হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে একটি জীবের কাঙ্ক্ষিত জিন অন্য জীবের কোষে স্থাপন ও কর্মক্ষম করা হয়। ডায়ার ওলফের ক্ষেত্রে বিলুপ্ত প্রাণীর প্রাচীন ডিএনএ থেকে তথ্য নিয়ে আধুনিক নেকড়ের ডিএনএ পরিবর্তন করে নতুন প্রাণী তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়াটি ছিল প্রথম সফল ডি-এক্সটিংশন বা বিলুপ্ত প্রাণী পুনরুজ্জীবনের উদাহরণ, যেখানে জীবাশ্ম থেকে প্রাপ্ত জিনগত তথ্য ও আধুনিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির সমন্বয়ে বিলুপ্ত প্রাণীকে ল্যাবরেটরিতে জীবিত করা হয়েছে। ডায়ার ওলফের পুনরুজ্জীবিত করার যে প্রক্রিয়া তা যদি আমরা সংক্ষেপে বলতে চাই, তাহলে ডায়ার ওলফের আবিষ্কারের প্রক্রিয়াটি ছিল এমন: জীবাশ্ম সংগ্রহ, প্রাচীন ডিএনএ সিকোয়েন্সিং, আধুনিক নেকড়ের ডিএনএতে জিনগত পরিবর্তন, ক্লোনিং ও সারোগেসি, পুনরুজ্জীবিত শাবকের জন্ম। ফলস্বরূপ 2024 সালের 1 অক্টোবর 2টি পুরুষ এবং 2025 সালের 30 জানুয়ারি একটি স্ত্রী ডায়ার ওলফ শাবক জন্মগ্রহণ করে, যা বিশ্বের প্রথম সফলভাবে বিলুপ্ত প্রাণী পুনরুজ্জীবনের উদাহরণ। ডায়ার ওলফের পুনরুজ্জীবন ঘটানোর পর বেশ কিছু নৈতিক ও নীতিগত চ্যালেঞ্জ উঠে এসেছে। আমরা কি প্রকৃতির স্বাভাবিক নিয়মে বিলুপ্ত প্রাণীদের ফিরিয়ে এনে প্রকৃতিতে হস্তক্ষেপ করছি? যদি বিলুপ্তির পেছনে প্রকৃতির নিজস্ব কারণ থাকে, তবে কৃত্রিমভাবে তাদের ফিরিয়ে আনা পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে। একটি ডায়ার ওলফকে আধুনিক পরিবেশে এনে দিলে তা কৃত্রিম বা অনাকাঙ্ক্ষিত পরিবেশে দুঃখজনক জীবনযাপন করতে পারে। এটি একটি জীবন্ত প্রদর্শনীর মতো হয়ে উঠতে পারে। এটি হয়তো শিকারী হিসেবে অন্য প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে ফেলবে বা প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশের বিশৃঙ্খলা তৈরি করবে। বর্তমান আইন বিলুপ্ত প্রাণীর জন্য প্রস্তুত নয়। যদি কোনো দুর্ঘটনা ঘটে, দায়িত্ব কে নেবে আর দায়িত্ব কিভাবে নির্ধারিত হবে? ডায়ার ওলফের পুনর্জন্ম বিজ্ঞান ও প্রযুক্তির এক বিস্ময়কর সাফল্য হলেও এর নৈতিক ও নীতিগত প্রভাব যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। শুধু আমরা পারি বললেই যথেষ্ট নয়। প্রশ্ন হলো, আমরা কি করা উচিত? তো সমস্ত বিষয়ে বিবেচনা করলে ডায়ার ওলফকে পুনরুজ্জীবিত করার ফলে পরিবেশে কি ধরনের প্রভাব পড়বে, আপনার কি মনে হয় তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।